সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কাল থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট। এরই মধ্যে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। তাপদাহে শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় 10 বছর ধরে বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা। বিচার দ্রুত শেষ করার দাবি। এবার বিস্তারিত। দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদী। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 42.6 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে 42.4 ডিগ্রি। 37 ডিগ্রির উপরে দেশের অধিকাংশ জেলার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 86% হওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি। তীব্র গরমে সড়কে কমে গেছে সাধারণ মানুষের চলাচল। শরবত ও ডাবের দোকানে ভিড় করছেন অনেকে। বিভিন্ন এলাকায় সড়কে ট্রাক দিয়ে পানি ছিটানো হচ্ছে। সূর্য একেবারে মাথার ওপর, মানে এত রেগে আছে, এত গরম হিট। তো আপনার যখন পিচের ওপর রাস্তা দিয়ে যাচ্ছি তখন দেখছি পিচও গলে গিয়েছে। দিনাজপুরের হিলিতে গত 3 দিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। তাপদাহে ভারত থেকে আনা আলু নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। দাম বেশি ও ক্রেতা সংকটের কারণে বিক্রি হচ্ছে কম। গুদামেই পচে নষ্ট হচ্ছে। দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ। পচা আলু একদিকে করতেছি আর ভালো একদিকে করতেছি, করে আলাদা করে বস্তা ভরাচ্ছি। প্রচন্ড গরম, যার কারণে আলু পচে যাচ্ছে, যার কারণে আমাদের মহাজনের লস, ঘাটতি। তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে মৎস্য হ্যাচারিতে রেণু উৎপাদন। ডিম সংগ্রহের পর মা মাছ মারা যাওয়ার পাশাপাশি সংগৃহীত ডিমও নষ্ট হয়ে যাচ্ছে। জেলার 40টি হ্যাচারির মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি। বাকিগুলোর উৎপাদন নেমেছে 25 ভাগে। পানি গরম হয়ে মাছগুলো মারা যাচ্ছে, আর এতে মনে করেন যে পানি গরম হলে পানির অক্সিজেন কমে যায়। অক্সিজেন শর্ট করে মাছ মারা যাচ্ছে এবং প্রচন্ড পরিমাণ মাছ মরতেছে। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া সহ নানা ধরনের রোগীর চাপ বেড়েই চলছে। বেডে জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। রোগী বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো আসলে ফুড পয়জনিং বা আমরা খাদ্যবাহিত রোগ বলতে পারি। আর কিছু কিছু রোগী ভর্তি হচ্ছে তারা পানিবাহিত রোগের কারণে এটা হচ্ছে। আর পাশাপাশি যে বাসি পচা খাবার কারণে অনেক সময় এই রোগগুলো হয়। রাস্তার ধারে যে সমস্ত দোকানপাট আছে আমরা বলবো সেই সমস্ত দোকানপাটে খোলামেলা খাবার না খাওয়ার জন্য। আগামীকাল থেকে আবারও 3 দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর বাইরে থাকবে সিলেট অঞ্চল, কারণ ওই অঞ্চলে গতরাতে শান্তির পরশ এনে দিয়েছে বৃষ্টি। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা ও যশোর থেকে তাপপ্রবাহের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি ফাইজার চৌধুরী ও রাহুল রায়। ঘাটে লোকজন নেই, দোকানপাটগুলো ফাঁকা। বাজারে আমি গিয়েছিলাম, বাজারে ক্রেতা নেই। জিনিসপত্রের দাম কিন্তু বেড়েছে। খেটে খাওয়া মানুষগুলো সবচাইতে বিপদে পড়েছে। মাঠে কৃষক কাজে যেতে পারছে না। 12টা বাজার পর থেকেই চুয়াডাঙ্গা একটা যেন ওভেনে পরিণত হচ্ছে। রাস্তায় খুব প্রয়োজন ছাড়া মানুষজন বের হচ্ছে না। এই অবস্থা আরও 3-4 দিন চলবে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। আগামী মাসের আগে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা তারা জানাতে পারেনি। এই গরমের ভিতর, এই অতি তীব্র তাপপ্রবাহের ভিতরেই কিন্তু চুয়াডাঙ্গা সহ সারা দেশের স্কুল, প্রাথমিক স্কুল আগামীকাল খুলছে। অভিভাবকরা এজন্য উদ্বিগ্ন। আমাকে বেশ কয়েকজন জানালেন তাদের উদ্বিগ্নতার কথা। চুয়াডাঙ্গার সদর হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে, এর অধিকাংশই ডায়রিয়া রোগী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্যালাইনের সরবরাহ কিছুটা কম। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, অপরিণীয় ক্ষতি হচ্ছে বিভিন্ন সেক্টরে। সব থেকে ক্ষতির মুখে পড়েছেন যশোরের রেণু উৎপাদনকারী হ্যাচারি মালিকরা। এই তাপদাহে তারা রেণু পোনা উৎপাদন করতে পারছেন না। রেণু পোনা উৎপাদন করতে গিয়ে যে ব্রুড মা মাছ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে, সেই মা মাছটি মারা যাচ্ছে এবং যে ব্রুড সংগ্রহ করা হচ্ছে তাও পানিতে নষ্ট হচ্ছে। আমরা তথ্য নিয়ে জেনেছি গত 15 দিনে এই সেক্টরে 2 কোটি টাকারও বেশি রেণু এবং ব্রুড মা মাছ মারা গেছে। আমরা মৎস্য হ্যাচারি মালিক সমিতির কাছ থেকে জানতে পেরেছি 25টির মতো হ্যাচারি এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, আর 15টি চালু রয়েছে। যে 15টি চালু রয়েছে যে কোনো সময় আসলে পর্যায়ক্রমে তা বন্ধ হবে, কারণ কোনোভাবেই তারা উৎপাদন যেতে পারছেন না। আর উৎপাদন করলে যা কিছু উৎপাদন হচ্ছে
সে উৎপাদনিত রেণু আসলে তারা বিক্রি করতে পারছেন না। আমরা কথা বলেছি যারা এখান থেকে পাইকারি মাছ নিয়ে যান দেশের বিভিন্ন জায়গায়, তারা বলছেন আসলে তারা মাছ কিনে কোথাও বিক্রি করতে পারছেন না, অর্থাৎ অনাবৃষ্টির কারণে কোনো জলাশয়ে আসলে তেমন একটা পানি নেই, যার কারণে এখান থেকে মাছ কিনে তারা বিক্রি করতে পারছেন না। হিট অ্যালার্টের মধ্যে কাল থেকে খুলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। তাপপ্রবাহে সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বা প্রাত্যহিক সমাবেশ বন্ধ থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো চলবে সকাল ৮টা থেকে 11:30 পর্যন্ত, আর 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট সকাল 9:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। এছাড়া 28শে এপ্রিলের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। টানা তাপদাহের প্রভাব পড়েছে পাবনা ও দিনাজপুরের লিচু বাগানে। ঝরে যাচ্ছে লিচুর গুটি। কীটনাশক স্প্রে ও সেচ দিয়েও রোধ করা যাচ্ছে না। এর মধ্যে ঝরে গেছে প্রায় 50 ভাগ লিচু। ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বোটা শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি, গড়াগড়ি খাচ্ছে মাটিতে। এমনই দৃশ্য লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর আর পাবনার ঈশ্বরদী ও চাটমোহরের বাগানগুলোর। মুকুল থেকে ভালোই গুটি বের হয়েছিল। ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা, কিন্তু গত 25 দিনের তীব্র তাপদাহের কারণে সে আশায় গুড়ে বালি। তাপপ্রবাহ আরও কিছুদিন থাকলে বাকি গুটিও ঝরে যাবে বলে আশঙ্কা করছেন চাষিরা। এই খরায় আজ 1 মাসে নিচু হাজার হাজার পড়ে যাচ্ছে ঝরে। প্রচণ্ড গরম। এবার যে খরা, পানি দিচ্ছি, বিষ স্প্রে করতেছি, তাতে কোনো কাজ হচ্ছে না। কৃষি অফিসাররা এসে অনেক কিছু তথ্য দিচ্ছে, এগুলি তো হচ্ছে না। ফল ঝরে যাচ্ছে, আমরা কোনো দিকে আমরা কোনো রকম পাচ্ছি না, সেচ দিয়েও আমরা কোনো করতে পারতেছি না। গাছ থেকে এরই মধ্যে 40 থেকে 50 ভাগ গুটি ঝরে গেছে। কোনো কোনো বাগানে 70 ভাগ লিচু ঝরে যাওয়ার দাবি করেছেন মালিকরা। আমার এই বছরে 15 লাখ টাকা লিচু কিনে আছে, তাতে আমার মনে হয় এবছরে 7 লাখ টাকা উঠবে না। তীব্র রোদের কারণে এবারকার মুকুলগুলো অনেক নষ্ট হয়ে যায় এবং জ্বলে যাচ্ছে, যার কারণে এবার আশা করা যায় যে সেরকম ফলন আমরা নাও পেতে পারি। অন্য বছর থাকি এবার থাকি ফলন তো মনে করি চাইরা না। লিচুর গুটি ঝরা রোধে গাছের গোড়ায় সেচ ও খোপ ভরে গাছের উপরে পানি এবং ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনের বেলা সাধারণত তীব্র তাপদাহ থাকে, সেচ দিলে উল্টা আরও দেখা যায় যে বাগানের তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। যে রাতের বেলা সেচটা শুরু করে ভোর 6টা-7টা পর্যন্ত তারা যেন সেচ দেয়। কৃষকরা তাদের নিয়মিত পরিচর্যা করে যাচ্ছে, রোগ পোকামাকড়ের ক্ষেত্রে সঠিক পরিমাণে স্প্রেও করতেছে। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আশা করা যায় কৃষকরা একটা ভালো ফলন পাবে। দিনাজপুরে এবার 5,500 হেক্টর এবং পাবনার ঈশ্বরদীতে 3,100 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় টানা 4 দিনের আন্দোলনের পর শান্ত রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ কোনো ধরনের কর্মসূচি পালন করেননি শিক্ষার্থীরা। গতরাতে সিন্ডিকেট সভায় প্রশাসন হল খালি করার সিদ্ধান্ত স্থগিত করায় বর্তমানে হলেই থাকছেন তারা। তবে 9 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে সড়ক অবরোধ তুলে নিলেও দুর্ঘটনায় দাবির শাহ আমানত পরিবহনের বাস কাপ্তাই সড়কে চলাচল করছে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় 10 বছর ধরে বিচারের আশায় অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা। আলোচিত এই হত্যা মামলার রায় দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তারা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 7 বছর ধরে ঝুলছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুন মামলার বিচার।
2014 সালের আজকের দিনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে স্টেডিয়ামের সামনে চেকপোস্ট বসিয়ে নজরুল ইসলাম সহ 5 জন এবং আইনজীবী চন্দন সরকার ও তার চালক সহ মোট 7 জনকে গাড়িসহ অপহরণ করে নিয়ে যায় র্যাবের কিছু অসাধু সদস্য। পরে তাদের 7 জনকে হত্যা করে মরদেহ শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়। এর 3 দিন পর 30 এপ্রিল মরদেহ নদীতে ভেসে উঠলে পুলিশ সেগুলো উদ্ধার করে। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে সে সময়ে কাউন্সিলর নূর হোসেন সহ অন্যদের আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নিম্ন আদালত 2017 সালে 26 জনকে মৃত্যুদণ্ড ও বাকি 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত 25 আসামি র্যাব সদস্য। পরে আসামি পক্ষের লোকজন উচ্চ আদালতে রায়ের বিপক্ষে আপিল করলে নূর হোসেন ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে আর 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। তবে আপিলের পর মামলাটি গতি হারিয়েছে বলে দাবি করেছে বাদীপক্ষ। গত 7 বছর ধরে মামলাটির বিচার কাজ চলছে। এদিকে আসামিপক্ষের লোকজনের হুমকি ধুমকি ও ভয়ভীতির মধ্যে থেকে 10 বছর ধরে বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। সারাক্ষণ এই দুনিয়াতে কোনো রকম বাইচা রয়েছি, ভয় আতঙ্ক সবসময় কাজ করে। খুনিরা তো অনেক প্রভাবশালী, এখনো তারা অনেক বড় বড় প্রভাবশালীর মধ্যে আছে। বিচারের অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ছেন বলেও দাবি করেন নিহত অন্যদের স্বজনরাও। যেখানে 7 মাসের পেটে দিয়ে গেছে সে বাচ্চা এখন বড় হয়ে বলতেছে আমার বউ কেন মারা হয়েছে, কি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হবে এবং খুব দ্রুতভাবে হবে। তো প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী 3 বছরে হাইকোর্ট পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়। পরবর্তীতে আপিল বিভাগে যে আজকে 7টে বছর ঝুলে আছে, এখন আমরা একটা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি যে এই মামলা আসলে কি ওদের বিচার হবে কি হবে না। আসলে সরকারবাদী মামলা তো, এবং সব কিছু সরকারের উপরে নির্ভর করে, আদালতের উপর নির্ভর করে। নারায়ণগঞ্জের 7 খুন মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। যারা দোষী তাদেরকে সেই বাহিনী রক্ষা না করে তাদের সাজাটা নিশ্চিত করুক, যা তারা যে অপকর্মটা করছে সেই সাজাটা নিশ্চিত করুক, তাহলেই মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি নারায়ণগঞ্জবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে চুয়েটে ছাত্র নিহতের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কাল সকাল 6টা থেকে 48 ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহনে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক ও মালিকরা। দুপুরে নগরীর বিআরটিসিতে সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় বাস পোড়ানোর ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচারও দাবি করেন পরিবহন নেতারা। দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে কাঠের গুদামে মিলল 600 বস্তা ভারতীয় চিনি। দুপুরে নগরের বহদ্দার হাট এলাকা থেকে এসব চিনি জব্দ করে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অবৈধ পথে আনা এসব চিনি মজুত করে দেশীয় প্রতিষ্ঠানের নামে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযানে প্রমাণ মেলে। এ ঘটনায় করা মামলায় গুদাম মালিক আব্দুর রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি কাঠ রাখার কথা বলে এক ব্যবসায়ী গুদাম ভাড়া নিয়েছেন। গুদামটি সিলগালা করা হয়েছে। হাসপাতালে ডাক্তার সংকট একদিনের সমস্যা নয়, এটা বহুদিনের। জনবল সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্ট্যান্ডার্ড সেট আপের অনুমোদন হয়েছে। হাসপাতালে কেন ডাক্তার থাকে না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। গরমের কারণে বিভিন্ন হাসপাতালে বেড খালি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন ড্রাগস কোম্পানি লিমিটেডের প্ল্যান্টও পরিদর্শন করেন।
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৮,৮৮৬ জন শিক্ষার্থী। এছাড়া বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত স্থাপত্য বিষয়ে বিশেষ অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনাজপুর হাবিব রবি বিশ্ববিদ্যালয়ে ১,৫২৫ সিটের বিপরীতে ৬,৬১৪ পরীক্ষার্থী অংশ নেয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৮,৫৮২ পরীক্ষার্থী। উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তার করলে সংসদ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট সহ রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে একটা জাল ভোটও যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে। একটা জাল ভোট যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। বাগেরহাট ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। সকালে খুলনা মোংলা মহাসড়কে বাগেরহাটের চেয়ারম্যানের মোড় এলাকার একটি ট্রাক এক ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যানের এক যাত্রীর। আহত হন চালক সহ ৪ জন। আহতদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে মারা যান আরও ২ জন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এদিকে ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুরে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার ২ যাত্রী। জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বক্তারা বলেন, মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু গ্রেফতার হলেও অন্যান্য আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতার করে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলার নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বৈশাখী মেলা। সকালে কলেজ মাঠে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। এর আগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের অভিভাবক শেড, প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক, মাতৃছায়া ডে কেয়ার সেন্টার, ২৫০০ বর্গফুট রাস্তা, বিএনসিসি ও রোভার রুম, জিমনেশিয়াম, ওয়াকওয়ে এবং অনার্স ভবনের পুনঃসংস্কার সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। চট্টগ্রামে বসেছে জাতীয় গণসংগীত উৎসবের চতুর্থ আসর। ৩ দিনব্যাপী এই আয়োজনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩১টি গণসংগীত দল অংশ নিয়েছে। সাম্য ও বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা দিতেই এই আয়োজন। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে গণসংগীত। গণমানুষের মুখের কথা গানের সুরে হয়ে ওঠে প্রতিবাদী।
সেই দ্রোহ আর বিপ্লবের গান নিয়ে জাতীয় গণসংগীতের চতুর্থ আসর। ঢাকার বাইরে এমন আয়োজন এবারই প্রথম। অংশ নিচ্ছে দেশের ৩১টি গণসংগীতের দল ও ১৫০ শতাধিক শিল্পী। শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। এ সময় দেশে দেশে গণজাগরণে গণসংগীতের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। যখন রাজনীতিবিদদের মুখ বন্ধ করে দেওয়া হয় নানা নিষ্পেষণ, নানা নিপীড়নের মাধ্যমে, তখন গণসংগীত শিল্পীরা, সংস্কৃতি কর্মীরা এই মানুষের মধ্যে সেই যে গণজাগরণের জন্য ভূমিকা রাখেন, এই ভূমিকা খুব বড়। মুক্তিযুদ্ধের আদর্শ একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি পরিচালিত করতে হয় তাহলে এই সংস্কৃতির জাগরণ সহ সব কিছুকে আমাদের বিকেন্দ্রীকরণ করতে হবে। চট্টগ্রাম সকল দিকে অগ্রগামী। আমরা মনে করি এই উৎসব চট্টগ্রামবাসীকে আরও উজ্জীবিত করবে এবং বাংলাদেশে আন্দোলন সংগ্রাম, শ্রেণী বৈষম্যের সংগ্রাম, সাম্প্রদায়িকতা বিরোধী অসাম্প্রদায়িক আন্দোলনের সংগ্রামকে এই উৎসব আরও বেগবান করবে। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, আয়োজকরা জানান গণসংগীতের ধারাকে উজ্জীবিত করতেই এমন আয়োজন। আমরা আয়োজক হিসাবে বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি যে না, এগুলি আমাদের প্রাণের গান, এগুলি আমাদেরকে উৎসাহিত করে, উজ্জীবিত করে এই গানগুলো। এবং এই গানগুলি মানুষের কথা আমরা বলি, মানুষের জীবনের কথা বলি, সুখ দুঃখের কথা বলি, প্রতিবাদের কথা বলি, বিপ্লবের কথা বলি। এই গানগুলির মাধ্যমে আমরা এই কথাগুলি বলি এবং বলতে চাই সবসময়। এদিকে গণসংগীতের আয়োজন যেন রূপ নিয়েছে শিল্পীদের মিলন মেলায়। দলীয় ও একক সঙ্গীত আবহে মুগ্ধ সকলে। একসাথে যে সবার মিলন হলো, এটাই আসলে আমাদের সবচেয়ে বড় পাওয়া। সব সঙ্গীত শিল্পীরা একসাথে কাজ করতে পারছি, এর থেকে আর সুন্দর কোনো কিছু তো হতে পারে না। আমরা অবশ্যই গৌরবান্বিত যে চট্টগ্রামে একটা এরকম জাতীয় আয়োজন হচ্ছে। সবার সাথে আলাপ করে এবং সবাইকে দেখে, সবার পারফরমেন্স দেখে আসলে খুবই ভালো লাগছে। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে এই উৎসবে সহযোগী হিসেবে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। কাল থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট। এরই মধ্যে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। তাপদাহে শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় 10 বছর ধরে বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা। বিচার দ্রুত শেষ করার দাবি। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপাতত শান্ত। নিরাপত্তা ও দগ্ধ বাসের ক্ষতিপূরণ দাবিতে মালিক ও শ্রমিকদের ধর্মঘটের ডাক। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।